শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাত বিক্রেতাদের, লাগামহীন পেঁয়াজের বাজার। এবং এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, আক্রান্ত বেশি মাদক সেবীরা, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা রুকাইয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করার সময় ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে প্রাণ গেছে এক দুষ্কৃতিকারীর। এ ঘটনায় একজন পালিয়ে যেতে পারলেও আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টায় উত্তর নবাবেরবাগ এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে আসলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করে একজনকে আটক করে তারা। এ সময় একজন প্রাণভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যায়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনা শাহলী থানায় মামলা করেছে। আমরা খাইতে গেছি, খাওয়ার আসার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান নামে শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার সরবভাটা ইউনিয়নের রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মান্নান সরবভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। স্থানীয়রা জানায় রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ উদ্ধার করে। বাণিজ্য উপদেষ্টার পেঁয়াজ আমদানির হুঁশিয়ারির পরও কমছে না দাম। 2 সপ্তাহের ব্যবধানে খুচরায় কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। এদিকে শীতের সবজির সরবরাহ বাড়লেও পরিবহন সংকটের অজুহাতে নিয়ন্ত্রণে আসেনি দাম। ক্রেতারা বলছেন একই পণ্য বাজার ভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বাজারে চড়া পেঁয়াজের দাম এখনও কমেনি, তবে আগাম পাতাসহ পেঁয়াজকুলি বাজার আসতে শুরু করেছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিক্রেতারা। বাড়তি দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজিও, তবে দ্রুতই দাম কমবে বলে আশাবাদ প্রকাশ করেন বিক্রেতারা। হঠাৎ করে অনেক দাম বাড়ছে, ছিল 80 টাকা থেকে 110 টাকা কেজি, কেজি প্রতি 30 টাকা বাড়ছে। এত টাকা বাড়ার কথা না, কিন্তু এটা কিছু না কিছু কারসাজি আছে এবং কিছু 2 সপ্তাহ থেকে আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি, কারণ একবারে শেষ পর্যায়ে পেঁয়াজ নতুন ফলন উঠলে পেঁয়াজের দাম শিথিল হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ এক এক সময় এক এক পণ্যের দাম বাড়িয়ে পকেট কাটা হয় তাদের। 3-4 দিন আগে একটু কম আছে, এখন যে টমেটো আছে 140 টাকা একদম, এই যে আরও আছে আপনার এই যে শসা 80 টাকা একদম, 70 টাকা কিলো। ডেফিনেটলি সবারই সমস্যা হচ্ছে। যে সরকারি আসুক, যেন তাদের নির্দিষ্ট টিম থাকে, যেন সবসময় এসে এগুলো কন্ট্রোল করে, বাট এটা তো আসলে বলে লাভ নাই, কারণ কেউ এরকম কিছু করছে না। পেঁয়াজের দাম অবশ্য 110 হঠাৎ করে বেড়ে যাওয়া, কিন্তু সাপ্লাই বাংলাদেশে কমে যাওয়ার কারণে আমার ওই মতো এটা হয়েছে, মানে পেঁয়াজের শেষ সময় আর কি। অন্য পণ্যের দাম মানে পাইকারি বাজারে কম, বাট এই বাজারে বেশি। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ বলে জানান ক্রেতারা, তবে তাদের আশা নির্বাচনের পর নতুন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসএ নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ, যেখানে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা।
যার অধিকাংশই মাদকসেবী। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা সম্ভব মরণঘাতী এই রোগ। জিন্না ফারুকের তথ্য ছবিতে মাজারুল আমিন শুভর রিপোর্টে বিস্তারিত। যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জ। প্রাকৃতিক অপরূপ এই লীলাভূমি হঠাৎই মলিন এইচআইভি ভাইরাসের কড়াঘাতে। এরই মধ্যে এইডসের রেড জোন ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জ জেলাকে। এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সিলিং সেন্টারের তথ্য অনুযায়ী এই জেলায় এ পর্যন্ত 255 জনের শরীরে পাওয়া গেছে এইচআইভি, যার অধিকাংশই মাদকসেবী। ইনজেকশনের মাধ্যমে নেওয়া মাদক থেকে আক্রান্ত হয়েছেন অধিকাংশ মাদকসেবী। নিজেদের ভুল বুঝতে পেরে এখন অনেকটাই আক্ষেপের সুরে অন্যদের সচেতন হওয়ার পরামর্শ আক্রান্তদের। আমি চাই না যে এই পথে কেউ আইসা আমার মতো জড়িত হয় পথে পথে গুরু, আমি এটা চাই না, কামনা করি না। এই মাদক নেই মেলা দিন ধরে, তাও আমার 18-19 বছর হয়েছে। আমার বাড়ি ঘর সব নিঃস্ব করে দিচ্ছে। ধ্বংসর রাস্তায় একটা ধ্বংসর রাস্তা, তো এই রাস্তা তো খুব ক্ষতি হচ্ছে, একটা পরিবারই নষ্ট হয়ে যায়। বন্ধু বান্ধবদের সাথে থাইকা আল্লাহ করে করতে এরাতে জড়িত হয়েছিলাম। মরণঘাতী এই রোগ পুরোপুরি নিরাময় সম্ভব না, তবে নিয়মিত কাউন্সিলিং ও চিকিৎসা দিয়ে এইচআইভি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের মেসেজ হলো সাধারণ মানুষের প্রতি যে আপনারা অবশ্যই এইচআইভির যে পদ্ধতিগুলোতে ছড়ায় ঝুঁকিপূর্ণ যে মাধ্যমগুলো, এগুলো ব্যাপারে সচেতন থাকবেন। সে মাধ্যমগুলোর মধ্যে হলো একটি অন্যতম হলো সুইং সিরিজ ভাগাভাগি, এটা করা যাবে না। 2, যৌন সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে। 3, রক্ত একজনের শরীর থেকে আরেকজন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। 4, কোনো এইচ আক্রান্ত মায়ের যদি বুকের দুধ শিশু খায় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই গর্ভবতী অবস্থায় এইচআইভি স্ক্রিনিংটা জরুরি। এটা দেখা যাচ্ছে মাদকসেবীদের মধ্যে বেশি, যারা একই সিরিঞ্জ ব্যবহার করে ড্রাগ নেয়। সেক্ষেত্রে একই সিরিঞ্জ ব্যবহার করে যাতে ড্রাগ নেয় সেটার জন্য আমরা কাউন্সিলিং করে থাকি। এদিকে যে মাদকের কারণেই মূলত ছড়াচ্ছে এইডস, সেই মাদকের সেবন ও এইচআইভি সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। সিরাজগঞ্জে এইডস রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে যারা রোগে আক্রান্ত আছে তাদের মধ্যে যে ইনজেকশন ব্যবহার করে তারা রয়েছেন বা তাদের সংখ্যাই মুখ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত তার অভিযান পরিচালনা করছে। এইডস শুধু একটি জীবনই কেড়ে নেয় না, ধ্বংস করে দেয় একটি পরিবারকেও। তাই এইডসের বিস্তার রোধে সচেতনতার বিকল্প নেই। মাজারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় আদালতের আদেশ অমান্য করে জমি দখল ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ইমরান হোসেন রনি, তৌহিদুল ইসলাম তাসিম, সাইদুর রহমান টিপু, সাবিনা ইসলাম রূপা, জুনায়েদ রহমান জিম এবং ইয়ামিন চৌধুরী তাদের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করতে আসেন। বাধা দিলে বিভিন্ন হুমকি দেয় অভিযুক্তরা। তবে অভিযুক্তরা বলছেন, অন্য শরিকদের জমি আত্মসাৎ করার জন্য তাদের হয়রানি করছেন বজলুর রহমান ও তার পরিবারের লোকজন। তাদের দাবি, ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে বজলুর রহমানের পরিবারের লোকজন এতে বাধা দেয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। ঝালকাঠি 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সেলিম রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার শিকদার সহ অনেকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহরের ইসলামপুর সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামালপুর 2 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শরীফুল ইসলাম খান ফরহাদ।
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক দোয়ারায় বিএনপি এখন ঐক্যবদ্ধ। নবীন ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দোয়ারা বাজার এলাকার উপজেলার দোহালিয়া বাজারে গণসংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা লিফলেট বিতরণ শেষে এক সভায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান এম এ বাড়ি, দোয়ারা বাজার উপজেলার বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একটি করে প্রাথমিক বিদ্যালয়ে মিনি পার্ক স্থাপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা এম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিনি পার্কের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার তারিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ আরও অনেকে। চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গারচর পৌরসভায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি সরবরাহ প্রকল্প চালু হয়নি ৩ বছরেও। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্পের কাজ শেষ হলেও মিলছে না সুফল। প্রতিনিধি সুমন আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ২০১৯-২০ অর্থবছরে স্থানীয় সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শুরু হয় মতলব উত্তর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প। ২০২২ সালের শুরুতেই কাজ শেষ হয়, কিন্তু আজও পৌরবাসী সেই প্রকল্পের পানি পাচ্ছেন না। কোটি টাকার ট্যাঙ্ক, পাইপলাইন আর পাম্প হাউস পড়ে আছে এখন অকেজো হয়ে। কোথাও মরিচা ধরেছে, কোথাও পাইপ ফেটে পড়ছে পানি। প্রকল্প চালু না হওয়ায় পুরো টিউবওয়েলের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের অবহেলায় প্রকল্প এখন কাগজে কলমে সীমাবদ্ধ। বিভিন্ন জায়গায় মানে লিক হয়ে পানি করতেছে। আমি যখন দাঁড়াচ্ছি এটা পানির লিক বা চলাচল সমস্যা হইতেছে। আমরা চাই পৌরবাসী প্রত্যেকটা নাগরিক যেন খাওয়ার পানি পায়, বিশুদ্ধ পানি পায়। পানির সুবিধার আপনার ৩% মানুষের ভিতরে যারা এই পানিগুলা ব্যবহার করছে, পানিগুলা অত্যন্ত ময়লা এবং পানিতে আপনার শ্যাওলাযুক্ত পানি আমরা ব্যবহার করছি। এই পানি খেলে আমার মনে হয় এই মানুষের শরীরে রোগের বাসা বাঁধবে। সাপ্লাই পানি যে লাইন দিচ্ছে, এই পানির লাইনের পানি আপনার একদিন আসলে 10 দিন আসে না, 10 দিন আসলে সকালে আসলে বিকালে আসে না, বিকালে আসলে সকালে আসে না। তারপরে লাইনের পানিগুলা মন যে জায়গা জায়গা পাইপটি লিক হয়ে রয়েছে, পাইপটি ফাটা গেছে গা। অবজেকশন দিলে পানিগুলা ঠিক করে না। পানি একদিন দিলে 6 দিন পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় তাহলে সেখানে ময়লাযুক্ত যেমন শ্যাওলা পড়ে যায় পানির ভিতরে, নীল আবরণ। তো আসলে কিন্তু এটা খুব মারাত্মক হয়ে দাঁড়াইতেছে, আর বিভিন্ন রকমের রাস্তাঘাটগুলো ভাঙ্গা শেষ করতেছে। ঠিক আছে, এদিকে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি আমরা এখানে আমাদের একজন টেকনিক্যাল পার্সন পাই, যিনি আসলে এগুলা সার্বিকভাবে সর্বদা রক্ষণাবেক্ষণ করতে পারবেন, তাহলে হয়তোবা পানি শোধনাগারটা আমরা অ্যাকচুয়ালি যেই পারপাজে এটা করা হয়েছে সেটার উদ্দেশ্য সফল হবে আর কি। তো মূল সংকট হচ্ছে আমাদের জনবল সংকট। আমাদের পানি শাখায় কোনো জনবল নাই। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আশা করছি যে কোনো টেকনিক্যাল পার্সন পেলে আমরা হয়তো সমস্যা অনেকটাই সমাধান করতে পারবো। প্রকল্পটি চালু হলে সরকারি অর্থ অপচয় রোধের পাশাপাশি লাঘব হবে মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মডার্ন গেস্ট উমরা সার্ভিসেস এর বাংলাদেশ অফিসের উদ্বোধন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কুরআনুল করিম থেকে তেলাওয়াত করেন আবু রায়হান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাশিদ পরিবেশনা করেন জনপ্রিয় নাশিদ শিল্পী মাহমুদ হুজাইফা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন গেস্ট উমরাহ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম আলী। এছাড়া উপস্থিত ছিলেন হজ উমরাহ ট্রেন্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশক্রমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। মশক নিধন ও বর্জ্য অপসারণ কর্মসূচি নগরীর 25টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইন প্রয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শীতের সবজি সরবরাহ বাড়লেও কমেনি দাম, পরিবহন সংকটের অজুহাত বিক্রেতাদের, লাগামহীন পেঁয়াজের বাজার। মিরপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু এবং এইডসের রেড জোন এখন সিরাজগঞ্জ। আক্রান্ত বেশি মাদকসেবীরা, সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।